আজকের আয়তঘন বা সমকোণী চৌপল নিয়ে আলোচনা করব। আয়তঘনের আরেকটা নাম হচ্ছে সমকোণী চৌপল। তো এই আয়তঘন তোমরা এমনি আশেপাশে দেখে থাকবে, যেমন একটা ইট মনে করতে পারো, বা তোমার এই ক্লাস 10-এর যে গণিত বইটি, এটাও একটি আয়তঘন। বা তুমি যে ঘরে বসে রয়েছো, আহ সেই ঘরও একটা আয়তঘনের উদাহরণ হতে পারে। এখন এই আয়তঘনের কটা তল আছে তুমি একটা ইট হাতে নিয়ে দেখবে, এর 6টি তল আছে। তল মানে বুঝতে পারছো, এখানে আমাদের এই কটা সাইড আছে আর কি। দেখো, দুদিকে দুটো সাইড, আর এই দুদিকে দুটো, আর উপরে আর নিচে একটা করে তল। এই মোট 6টি তল রয়েছে, 6টি তল। আর প্রান্ত রেখা কটা আছে, মানে এই যে আমি এই একটা মার্কিং করে দেখাচ্ছি, এইটা হচ্ছে প্রান্ত রেখা। দেখো, এই তুমি গুনে দেখবে এখানে 12টি প্রান্ত রেখা আছে। প্রান্ত রেখা 12খানা রয়েছে। আর শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু মানে এই যে কটা কোণা আর কি, এই কোণা হচ্ছে এখানে 8টা রয়েছে, তাই শীর্ষবিন্দু হচ্ছে 8টা। শীর্ষবিন্দু হলো তোমার 8টি। তো এগুলো দিয়ে আমাদের একটা প্রশ্ন রয়েছে, আমাদের অনুশীলনীতেই আছে, তখন এগুলো কাজে লাগবে। আচ্ছা, এখানে একটা যদি ইট ভাবি, বা আমাদের এই যে সমকোণী চৌপল একটা কাঠের বাক্সও হতে পারে। তো এর এই যে নিচে যে বসানো রয়েছে বাক্সটা, তো এই বাক্সের এই যে নিচের তলটা আমি মার্কিং করে দিচ্ছি। এই যে নিচের তলটা বাক্সের, এটা আয়তক্ষেত্রাকার। এটা হচ্ছে তোমার আয়তক্ষেত্রাকার। তো এই আয়তক্ষেত্রে তাহলে যদি ভূমিটা তো একটা তল, এর একটা দৈর্ঘ্য, আর এটা হচ্ছে তোমার প্রস্থ, আর এটা হচ্ছে আমাদের আয়তঘন হচ্ছে ত্রিমাত্রিক ছবি, মানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা রয়েছে। তো এখানে এইটাই হচ্ছে এর উচ্চতা, এইটা হচ্ছে এর উচ্চতা, এটার নাম না হচ্ছে উচ্চতা। এখন তাহলে আমাদের এখানে 6টা যে তল, এই 6টা তলের যদি বলা হয় যে একটি আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল কি করে বের করা যায়, তার মানে 6টা তলের ক্ষেত্রফল বের করতে হবে। তো নিচের তলটার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এর সঙ্গে যোগ হবে, খেয়াল করো, এই যে সামনের দিকে যে তলটা রয়েছে, ঠিক ব্যাকেও একটা তল আছে, এই যে পিছনে, সামনে পিছনে এই দুটো তলের ক্ষেত্রফল কিন্তু সমান। তুমি যে ঘরের মধ্যে বিলং করছো, সেই ঘর দিয়েও ভাবতে পারো, তোমার সামনে আর পিছনে দুটো দেয়াল আছে, এই দেয়ালের ক্ষেত্রফল কি হবে। দেখো, আমার ছবিতে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তো এটাও দুটো, এটাও দুটো, তাই আমি 2 মনে করো কমন নিচ্ছি। তাহলে 2 বাইরে থাকলেও দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণ উচ্চতা। আরো দুটো তল আছে, একটা বাম পাশে আর একটা ডান পাশে। এই বাম পাশে যে তলটা রয়েছে আমি তোমাকে মার্কিং করে দেখিয়ে দিচ্ছি, এই তলটার ক্ষেত্রফল হচ্ছে প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এইটা হচ্ছে আমাদের আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এটা আমরা সূত্র হিসাবে মনে রাখবো, অ্যাকচুয়াল মনে রাখার প্রয়োজন পড়ে না, তো তবুও মনে রাখলে তাড়াতাড়ি হবে। 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। এখন আমাদের আয়তঘনের আয়তন কি করে বের করব। আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আয়তন কি বললাম, দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আচ্ছা, আমাদের যখন ক্ষেত্রফল হবে তার একক হচ্ছে বর্গ, যদি সেন্টিমিটার হয় সেন্টিমিটার, আমি বর্গ একক লিখলাম, যদি মিটার হয় মিটার। আর আয়তনের একক তোমরা জানো, ঘন একক বা ঘন মিটার বা ঘন সেন্টিমিটার। তো এখানে আরো একটা জিনিস,
আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে আয়তঘন, এর মধ্যে সব থেকে লম্বা কত দৈর্ঘ্যের লাঠি রাখা যাবে। তো সেইটা দেখতে গেলে তোমরা যদি ঘর হিসাবে কল্পনা করো, তাহলে ঘরের আমি একটা তোমাকে ছবি এঁকে দেখাচ্ছি। এইখানে থেকে এই উপর পর্যন্ত এটা হচ্ছে একটা সব থেকে লম্বা লাঠি হচ্ছে এটা। এখন পজিশন কি শুধু এটাই না, শুধু এটা নয়, এইখান থেকে তুমি মনে করলে এই নিচ পর্যন্ত সেটাও একটা হতে পারে। ঠিক একইভাবে এদিকের কোণা থেকে যদি নিই, তাহলে আমার চারখানা মানে একই সাইজের চারখানা সব থেকে লম্বা লাঠি, মানে চারটি পজিশন রয়েছে। এই নিচের কোণ থেকে ওপরের কোণ, ঠিক এদিকেও তাই, এই ওপরের কোণ, এখানে নিচের কোণ, এদিকে ওপরের কোণ, এদিকে নিলে নিচের কোণ হলে তারপর সব থেকে লম্বা লাঠি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সব থেকে লম্বা লাঠি, এটা হচ্ছে আয়তঘনের কর্ণ। এটার নাম কি বললাম? আয়তঘনের কর্ণ। তো এই কর্ণ কি করে বের করব? তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি একটু তোমাকে ছবিটা এঁকে দেখাচ্ছি। তো এই কর্ণ কি করে বের করব, খেয়াল করো। এই কোণাকুনি যদি আমি এইখান থেকে এটা যোগ করে দিই, এটা যোগ করি, তাহলে ছবিটা কিরকম দাঁড়াচ্ছে? আমি ছবিটা তুলে এনে এখানে বসাচ্ছি। এই এই এইটা যোগ করেছি, তাহলে আমার এইটার নাম কিন্তু কর্ণ। এটা কি করে বের করব? এটা দেখো সমকোণ, কিন্তু আমাদের এই নিচের তলের সাথে উচ্চতা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। তাহলে এখানে পিথাগোরাসের উপপাদ্য আমরা ব্যবহার করতে পারবো, এবং সেক্ষেত্রে আমাদের এই কোণাটা কত সেটা বের করতে হবে। আর উচ্চতা আমি এমনি তোমার ধরে নিচ্ছি যে এ হচ্ছে দৈর্ঘ্য, এ একক, তাহলে আমাদের বলতে সুবিধা হবে। আর প্রস্থ হচ্ছে বি একক, আর উচ্চতা যদি আমি সি একক ধরে নিই, তাহলে তুমি এখানে দেখো যে এইটা হচ্ছে তোমার সি, আর এইটা কিন্তু তুমি জানো না, এটা কিন্তু এ বি কেউ না, এটা হচ্ছে আমার ভূমির কর্ণ। এটা কি? এটা হচ্ছে আমার ভূমির কর্ণ। তো ভূমির কর্ণ কি করে বের করব? ভূমিটা যেহেতু আয়তকার, তার দৈর্ঘ্য এ, প্রস্থ বি, সুতরাং তার কর্ণ হচ্ছে √অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, ভূমির কর্ণ। তাহলে ভূমির কর্ণ আমার √অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, আর উচ্চতা হচ্ছে সি। তাহলে আমার এইখান থেকে এই যে সমকোণী ত্রিভুজটা আমি এঁকেছি, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাবো? কর্ণ সমান, কর্ণের দৈর্ঘ্য সমান √অফ তোমার এই ক্ষেত্রে আমার ভূমি স্কোয়ার, তার মানে √এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে সি স্কোয়ার। দেখো এই লাইনটা লিখেছি, বুঝতে অসুবিধা হলে তুমি বলবে। তোমার আবারও বলি, আমার এইটা হচ্ছে ভূমির কর্ণ। তো ভূমির দৈর্ঘ্য এ, প্রস্থ বি, তাই তার কর্ণ হচ্ছে √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, আমাদের পিথাগোরাস উপপাদ্য থেকে। যদি না বুঝতে পারো, আমি তোমাকে একটা ছবি এঁকে দেখাচ্ছি। মনে করো এইটা ভূমি, এটা আয়তকার, এটা হচ্ছে তার কর্ণ। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক সেখান থেকে অতিভুজ সমান তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে আসবে। এটা হয়ে গেল। তাহলে এইবার আমি যে কর্ণ বের করছি, যে ত্রিভুজ, অ্যাকচুয়ালি এই ত্রিভুজটা কিন্তু আমাদের কল্পনা করতে হচ্ছে। এই ত্রিভুজ কিন্তু তুমি বাস্তবে দেখতে পারবে না, বা ছবি সেই হিসাবে বুঝতে পারবে না, এটা তোমার কল্পনা করতে হচ্ছে। এই ত্রিভুজের তোমার ভূমি হচ্ছে এইটা, তার হোল স্কোয়ার করেছি, লম্ব হচ্ছে সি, তার হোল স্কোয়ার করেছি। তাহলে √অফ, দেখো এই স্কোয়ারের দরুন এই √টা উঠে যাবে, তাহলে শুধুমাত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্য। আমরা এটাকে সূত্র হিসাবে মনে রাখবো, √এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের আয়তঘনের কর্ণ নির্ণয়ের সূত্র, আমাদের অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। এইবারে আমরা আসি, আয়তঘনের একটা বিশেষ রূপ হচ্ছে ঘনক। আয়তঘনের একটা বিশেষ চেহারা হচ্ছে আমাদের ঘনক, বিশেষ আকারের আয়তঘনক এটা। তো ঘনক মানে তার সবকটা ধারের দৈর্ঘ্য সমান। আমাদের আয়তঘনের বেলা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সবাই আলাদা আলাদা ছিল, কিন্তু এক্ষেত্রে দৈর্ঘ্য যদি এ ভাবি, প্রস্থ এ, উচ্চতাও আমাদের
যে মনে করো এইটা উচ্চতা, তাহলে এ, তাহলে সবগুলোই এ। তাহলে সেক্ষেত্রে আমার মানে এই ঘনকের তোমার প্রত্যেকটি তলে, এরও 6টা তল, এরও তল কটা, তল 6টি, এরও প্রান্তরেখা 12টা, এরও শীর্ষবিন্দু 8টা, আয়তঘনের যা এরও তাই, সব সেম। এবার প্রশ্ন হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল আমরা আগেরটায় কি সূত্র পেয়েছিলাম, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এরও তাই। অ্যাকচুয়াল এইভাবে তোমার ভাবার দরকার নেই, তুমি এমনিই ভাবো এর প্রত্যেকটা তল হচ্ছে এক বর্গাকার, তাহলে প্রত্যেকটা তলের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। এ ইন্টু এ মানে এ স্কোয়ার, যেহেতু এ হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার হচ্ছে প্রত্যেকটি তলের ক্ষেত্রফল। এখানে 6টা তল আছে, 6টা তলের ক্ষেত্রফল সব সমান, তাহলে 6 ইন্টু এ স্কোয়ার বর্গ একক, এটা হচ্ছে এর সমগ্র তলের ক্ষেত্রফল। এবার আমাদের আয়তন, আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এর যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই সমান, তাহলে আমরা বলতে পারি এ কিউব ঘন একক, এটা হচ্ছে এর আয়তন, বা বাহুর কিউব বলা যেতে পারে। আর একটা কথা, আমাদের ঘনকের আরেকটা, কর্ণের দৈর্ঘ্য, এটা বাদ পড়েছে, কর্ণের দৈর্ঘ্য। তো ঘনকের মধ্যে এরও 4টি কর্ণ আছে, 4টি কর্ণ, ওই যে বলেছিলাম যে এই উপর থেকে এই নিচ অবধি একটা, এই উপর থেকে এদিকে নিচ পর্যন্ত একটা, এরকম করে 4টি কর্ণ আছে। প্রশ্ন হচ্ছে কর্ণের দৈর্ঘ্য কি করে বের করব, বা ঘনকের মধ্যে সব থেকে লম্বা যে লাঠিটা রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে, সেটা হচ্ছে আমাদের ওখানে সূত্র ছিল √অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই সূত্র ছিল। তো এখানে আমাদের ঘনকের বেলা তো সব কটাই বাহু সমান, তাহলে কি হবে, সুতরাং আমাদের √অফ 3টে স্কোয়ার, তার মানে রুটের মধ্যে 3a² একক, তার মানে এ স্কোয়ারটা বাইরে বেরিয়ে আসবে, a√3 একক, এটাই হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। আমরা এগুলো বুঝে নিলাম, কিন্তু শুধুমাত্র এই সূত্রটাই ব্যবহার করব অঙ্ক করার ক্ষেত্রে। কোথা থেকে এলো সেটা একটু বলে দিলাম। এবার মোটামুটি আমার থিওরি পোর্শন কমপ্লিট হয়ে গেছে, আমি এবারে আসি অনুশীলনী প্রশ্নে। অনুশীলনীতে 1, 2 আমার এখানে যে আলোচনা করেছি তার মধ্যেই আমার বলা হয়ে গেছে, আমি 3 থেকেই বলবো। 3-এর প্রশ্নটা দেখো, বলছে একটি সমকোণী চৌপাল আকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বলে দেওয়া আছে যথাক্রমে 5 মিটার, 4 মিটার আর 3 মিটার। বলছে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে, তার মানে কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এখানে লিখবো সমকোণী চৌপলটির কর্ণের দৈর্ঘ্য সমান √অফ, খেয়াল করো আমাদের সূত্র হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, সরি এটা হচ্ছে কি মিটারে ছিল মনে হয়, তাহলে এখানে মিটার লিখব। তাহলে এখানে হচ্ছে √অফ 25 প্লাস 16 প্লাস 9, তার মানে √অফ 50, তার মানে হচ্ছে 5√2 মিটার। তাহলে লিখবো অতএব ওই এখানে সমকোণী চৌপালটির কর্ণের দৈর্ঘ্য না লিখে এখানে ওই সমকোণী চৌপাল আকার ঘরের কর্ণের দৈর্ঘ্য লিখলে ভালো হতো। চৌপাল আকার ঘরের কর্ণের দৈর্ঘ্য লিখলে ভালো হতো। তাহলে এখানে লিখবে যে অতএব ওই ঘরে সবচেয়ে লম্বা 5√2 মিটার লাঠি রাখা যাবে। ওই ঘরে নিজেরা লিখে নেবে সবচেয়ে লম্বা 5√2 মিটার লম্বা দণ্ড রাখা যাবে। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল, আমরা একটু আগেই বলেছি যে ঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। তাহলে আমি এমনিই লিখি যে মনে করি ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ধরে নিলে তোমার সুবিধা হতে পারে তাই আমি ধরে নিচ্ছি, তুমি যদি মনে করো না ধরেই লিখবো তাহলে বাহু স্কোয়ার সমান এটা লিখলেও হবে। আচ্ছা, প্রতিটি বাহুর দৈর্ঘ্য
মিটার আমি ধরে নিচ্ছি। তো তাহলে লিখব অতএব ঘনকটির একটি তলের ক্ষেত্রফল কি হবে এ স্কোয়ার, যেহেতু প্রত্যেকটা তল এক একটা বর্গাকার বর্গক্ষেত্র, তাহলে এ স্কোয়ার বর্গ মিটার। তো এখানে লিখবো শর্তানুসারে এ স্কোয়ার সমান হচ্ছে 64, ওরা বলে দিয়েছে। তাহলে এইখানে থেকে তুমি এ সমান পাবে 8। তো আমার ঘনকটির আয়তন বের করতে বলা হয়েছে, তাহলে লিখবে অতএব ঘনকটির আয়তনের সূত্র কি এ কিউব বলেছিলাম, তাহলে এ কিউব ঘন মিটার সমান 8 কিউব ঘন মিটার সমান 8 কিউব মানে কত 64 ইন্টু 8, তার মানে 512 সমান 512 ঘন মিটার। এইটাই হচ্ছে আমাদের ঘনকটির আয়তন। এরপর বলছে বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। তো এখানে দেখো একটা মিটার আছে আর একটা ডেসিমিটার আছে, সুতরাং আর আমাদের লাস্টেরটা আছে ঘন মিটার, তাই এই ডেসিমিটারটাকে আমরা মিটারে ট্রান্সফার করে নেব। তো যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে, দেখো আমাদের ওই পুকুর থেকে যে মাটি কাটা হচ্ছে সেটাও আয়ত ঘনাকার বা সমকোণী চৌবলও ভাবতে পারো। তো তার দৈর্ঘ্য আমাদের জানা নেই, দৈর্ঘ্য ধরে নিতে হবে। লেখো মনে করি খালটি x মিটার লম্বা। তাহলে এখানে লিখবে প্রস্থগত ওরা বলে দিয়েছে 2 মিটার, আর এখানে লিখবে গভীরতা হচ্ছে 8 ডেসিমিটার সমান তুমি এটাকে যদি মিটারে ট্রান্সফার করো তাহলে 0.8 মিটার হবে। দেখো ওই মিটার ডেসি, তাই আমার 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এইবার লিখবো যে অতএব মোট মাটি কাটা হয়েছে, তার মানে যে মাটিটা কাটা হয়েছে তার আয়তন বের করতে চাইছি। তো আয়তন হচ্ছে আমাদের আয়তঘনের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা গভীরতা এত ঘনমিটার। এইবার লিখবো শর্তানুসারে এটাই সমান 240, তাহলে লিখবো শর্তানুসারে x গুণ 2 গুণ 0.8 এটা সমান তোমার হচ্ছে 240। তাহলে এইখানে থেকে তুমি x সমান পাবে 240, এখানে আসবে 2 গুণ 0.8। তো যদি এই দশমিক তুলে দিই উপরে হচ্ছে 10। এবার কাটাকাটি করতে হবে। দেখো 8 দিয়ে যদি কাটি 8 3 24, এটা 2 দিয়ে কাটলে এটা হবে 15, তাহলে এটা হচ্ছে 150 মিটার। তাহলে লিখবো অতএব খালটি 150 মিটার লম্বা। আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি অসুবিধা থাকে কমেন্ট করে জানাবে। এরপরে 6টা একটি ঘনকের পর্ণের দৈর্ঘ্য বলে দেয়া আছে, ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তো তুমি এখানে ধরে নাও, মনে করি ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, দেখো তুমি তো প্রতিটি বাহু কতটা জানো না, সেটা ধরে নিতে হবে। তা আমরা মনে করছি প্রতিটি বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার। তাহলে লিখবো অতএব কর্ণের দৈর্ঘ্য আমরা সূত্রে পড়েছি a√3 সেন্টিমিটার। তো এখানে শর্তানুসারে এরা বলে দিয়েছে 4√3, তাহলে শর্তানুসারে a√3 সমান 4√3। তো এইখানে থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো
যে এ সমান 4√3/√3, এই √3 আর √3 কেটে গেলে 4। তো আমার বের করতে বলা হয়েছে কি সমগ্র তলের ক্ষেত্রফল। তো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমি একটু আগে বলে এসেছি 6a²। তাহলে লিখবো অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6a² বর্গ, এটা কি সেন্টিমিটার ছিল, তাহলে সেন্টিমিটার বর্গ সেমি সমান 6 × 4² বর্গ সেমি। দেখো এটা 4×4 16, তাহলে 6 × 16, তার মানে হচ্ছে 96 বর্গ সেন্টিমিটার। এরপর সাতেরটা, একটি ঘনকের ধারগুলোর দৈর্ঘ্যের সমষ্টি 60 সেন্টিমিটার। আচ্ছা, একটা ঘনকের কটা ধার আছে আমরা বলে এসেছি, প্রান্তরেখা 12টি রয়েছে। তো তাহলে 12টির দৈর্ঘ্য হচ্ছে তোমার 60 মিটার। তাহলে এখানে তুমি লিখে নাও যে মনে করি ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য, দেখো আমি যে ধরে নিচ্ছি, তোমরা না ধরে নিয়েও লিখতে পারো। আমার মনে হচ্ছে ধরে নিয়ে লিখলে সুবিধা হবে, তাই আমি লিখছি। মনে করছি সেন্টিমিটার। তাহলে লিখবো অতএব ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি, যেহেতু তার 12টি প্রান্তরেখা আছে তাহলে 12a সেন্টিমিটার। এখানে লিখবো শর্তানুসারে এই 12a সমান 60, তাহলে এইখানে থেকে a সমান 60-এর নিচে 12 সমান 5 সেন্টিমিটার। তাহলে ঘনকটি প্রতিটি ধারের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার পেয়ে গেছি। কেউ যদি মনে করো যে এত কিছু লিখবো না, ডিরেক্টলি লিখতে পারো যে ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য হচ্ছে 60/12। যাই হোক, এবার ঘনকটির ঘনফল বের করতে বলা হয়েছে, তাহলে লিখবো অতএব ঘনকটির ঘনফল সমান, আমার সূত্র হচ্ছে a³ এত ঘন সেমি, তাহলে এটা হবে 5³ ঘন সেমি, 5³ মানে 125 ঘন সেমি হয়ে গেল। এরপর বলা হয়েছে যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি, তো তার মানে অ্যাকচুয়াল সমগ্র তলের ক্ষেত্রফল 216 বর্গ সেন্টিমিটার হয়, তার আয়তন কত হবে? ঠিক একইভাবে আমরা এখানে ধরে নেব, মনে করি ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি a সেন্টিমিটার। লিখব অতএব ঘনকটির সমগ্র তলের বা 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সমগ্র তলের না লিখে তুমি লেখো 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? 6 × a² বর্গ সেমি। এখানে লিখবো শর্তানুসারে এটা সমান 216, শর্তানুসারে আমরা লিখবো 6a² সমান 216। তো এইখানে থেকে a² সমান 216/6, তাহলে 6 দিয়ে ভাগ করলে 6 × 3 = 18 আর 6 × 6 = 36। তাহলে এখান থেকে তুমি সমান পাবে 6। এইবার আমার ঘনকটা আয়তন বের করতে বলা হয়েছে, তাহলে লিখবো অতএব ঘনকটির আয়তন, এটা সমান হচ্ছে আমার a³ ঘন সেমি, তাহলে এটা হবে 6^³ ঘন সেমি, তার মানে 3টে 6-এর গুণ করলে যা হবে তাই। তাহলে 36কে আবার 6 দিয়ে গুণ করলে 36-এর 6 হাতে 3 মানে 216 ঘন সেমি। যাই হোক, এটা আশা করছি বুঝতে পারলে। এরপর 9-এর দাগেরটা
বলছে একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো। তো আমি একটু তোমাকে ছবিটা এঁকে দেখাচ্ছি। মনে করো তোমার এইটা হচ্ছে সমকোণী চৌপলটা। তো একে কি করেছে, আমার ছবিটা একটু একে মাঝখান থেকে কেটে দেওয়া হয়েছে। কেটে দিলে বলছে দুটো, মনে করো একটা ইট মাঝখান থেকে কেটে দিয়েছি, দিলে দুটো ঘনক আকার তৈরি হয়ে গেছে, দুটো ঘনক তৈরি হয়েছে। তো বলা হচ্ছে যে প্রতিটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। তো এখানে দেখো, আমি মনে করে নিচ্ছি যে আমার এই সমকোণী চৌপল যেটা ছিল তার দৈর্ঘ্য হচ্ছে 2a একক। খেয়াল করো, যেহেতু ভাঙার পর দুটো ঘনক তৈরি হয়েছে, তাহলে এটা এ, তাই আমি 2a ধরে নিচ্ছি। তার প্রস্থ আমার হচ্ছে a একক এবং উচ্চতা a একক। তাহলে এখানে লিখি যে, মনে করি কেন এরকম ভাবে ধরেছি, আশা করছি বোঝা গেল। কারণ ভাঙার পর দুটো ঘনক তৈরি হয়েছে, তাই আমি প্রত্যেকটি ঘনকের যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ ভাবি, তাহলে আমার এই লম্বা বরাবর 2a ছিল, তাই ভেঙে আমি এ পেয়েছি। তাই আমি এখানে লিখছি, মনে করি যে সমকোণী চৌপলটির দৈর্ঘ্য 2a একক বা 2a সেন্টিমিটার, প্রস্থ a সেন্টিমিটার। কেন এ ধরে নিচ্ছি বোঝা যাচ্ছে, কারণ এটা ভাঙার পর দুটো সমান দৈর্ঘ্যের ঘনক তৈরি হয়েছে, তাই ভাঙার পরে যে ঘনকটা হচ্ছে তার প্রত্যেকটা ধার যদি এ হয়, তাহলে প্রস্থ এ এবং উচ্চতাও আমার এ সেমি। তো লিখব, অতএব চৌপলটির আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন সেমি। তো এটা সমান 2a³ ঘন সেমি। আচ্ছা, এখানে আরো একটা কথা বলবো, যে তোমাকে এইভাবে ধরে নিতে না নিয়েও করা যায়, সেটা হয়তো বা আর একটু সোজা হবে, তাই আমি এই অংশটুকু বাদ দিয়ে আমি সেটা বলছি। খেয়াল করো, এখানে হচ্ছে চৌপলের আয়তন 432, তাই তাকে যদি দুটো ভাগ করি, প্রত্যেকের আয়তন কত হবে, তাহলে লিখি প্রত্যেকটি ঘনকের আয়তন, এটা আরো সোজা হবে, তাই এভাবে বলছি। প্রত্যেকটি ঘনকের আয়তন হচ্ছে 432কে 2 দিয়ে ভাগ, এত ঘন সেমি। তাহলে 2 দিয়ে ভাগ করলে 216 ঘন সেন্টিমিটার প্রত্যেকটা ঘনকের আয়তন। তো তাহলে এখানে ওরা বলেছে যে প্রতিটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য। এখানে লিখি, অতএব প্রতিটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য। খেয়াল করো, তোমরা এটার ঘনমূল করতে পারো। ঘনমূল করলে হবে, আমি একটু আগেই বলছিলাম যে না ধরে নিয়েও করা যাবে, তোমরা করতে পারো। তাহলে না ধরে নিয়ে তোমরা এইভাবে করতে পারো যে এটার ঘনমূল করলে হয়ে যাবে। যেহেতু ধারের দৈর্ঘ্য জানা থাকলে আয়তন কিউব করতে হয়, তাই ঠিক উল্টোটা গেলে আমার আয়তন জানা থাকলে আমার ধারের দৈর্ঘ্য তার ঘনমূল করতে হবে। সেই ফর্মুলায় আমার এটা বেরিয়ে গেল। যদি মনে করো না আমি এইটা বুঝতে অসুবিধা হলো, তাহলে লিখবো ঘনকটি প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য এ সেন্টিমিটার ধরে নিচ্ছি, তার আয়তন a³, তার মানে a³ সমান 216, সেখান থেকে এ সমান 6 বেরোবে। আশা করছি বোঝা গেছে। এবার চলে এসো 10-এর দাগে। বলা হয়েছে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমিয়ে দেওয়া হয়েছে, তাহলে মূল ঘনক আর পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত। তো আমি এখানে কিভাবে করছি একটু দেখে নাও। লেখো, মনে করি প্রথমে
ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য এ একক ছিল। আমি এটা এ একক লিখেছি, কেউ যদি মনে করে না আমি 10 লিখবো, আমি 100 লিখবো, লিখতে পারে, কোনো অসুবিধা নেই। তার যদি 10 লিখে 100 লিখে সুবিধা হয় সে তাও লিখতে পারে। তো তাহলে লিখবো অতএব প্রথমে ঘনকটির আয়তন ছিল কতটা, না এ কিউব ঘন একক ছিল। এটা প্রথম অবস্থায় ছিল। তো এখন প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেখো ছিল এ, কমানো হয়েছে যেটা সেটা মাইনাস দিতে হবে। কতটা কমানো হয়েছে, না যা ছিল তার 50% মানে 50-এর 100, আর 50% মানে তুমি ডিরেক্টলি হাফ লিখতে পারো, হাফ মানে হচ্ছে a/2 লিখতে পারো, তোমার যেভাবে সুবিধা হবে তুমি সেভাবে লিখবে। তাহলে এটা কত হবে, খেয়াল করো, কাটাকাটি করলে হবে a/2, তার মানে এ থেকে a/2 বাদ দিলে থাকবে a/2 একক। তাহলে লিখবে এখন ঘনকটির আয়তন এ কিউব মানে এইটার কিউব এত ঘন একক। তাহলে এখন কত হবে, এ কিউব বাই 8 ঘন একক। আগে ছিল এ কিউব। আমার এই দুটো আয়তনের অনুপাত বের করতে বলা হয়েছে। তাহলে লিখব অতএব পূর্বের আয়তন ও বর্তমান বা পরিবর্তিত লিখতে পারো, বর্তমান না লিখে লিখতে পারো, ও পরিবর্তিত আয়তনের অনুপাত সমান। খেয়াল করো, পূর্বের আয়তন ছিল এ কিউব অনুপাত এখনকার আয়তন এ কিউব বাই 8। এখানে আমার দুটো অনুপাতের পূর্বপদ এবং উত্তর পদকে একই জিনিস দিয়ে ভাগ করা যায়, তাই আমি এ কিউব দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা থাকবে। আবার একই জিনিস দিয়ে গুণ করা যায়, তাই আমি উভয় দিকে 8 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এটা 8, আর এখানে তাহলে ভগ্নাংশটা থাকবে না, 1 হয়ে যাবে। তাহলে দুটো আয়তনের অনুপাত হচ্ছে 8:1। এরপর একটি সমকোণী চৌকোলাকার বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত বলে দেয়া আছে। তার আয়তন এত ঘন সেন্টিমিটার হলে বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে। তো এখানে লিখছি যে, মনে করি, খেয়াল করো, আমার এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার অনুপাত দেয়া আছে, তাই আমি দৈর্ঘ্য 3a, প্রস্থ 2a বা x যা হোক ধরে নিতে পারি। মনে করি বাক্সটির দৈর্ঘ্য 3x সেন্টিমিটার, প্রস্থ 2x সেন্টিমিটার এবং উচ্চতা অনলি x সেন্টিমিটার। তো তাহলে তার আয়তন এই তিনটের গুণ হবে। অতএব বাক্সটির আয়তন কি হবে, 3x গুণ 2x গুণ x ঘন সেমি। তো এটা গুণ করলে হচ্ছে 6x কিউব ঘন সেমি। এখানে লিখবো শর্তানুসারে কি হবে, এই 6x কিউব সমান 384, 6x কিউব সমান 384 বা x কিউব সমান 384 বাই 6। তো 6 6 36, 6 4 24 কাটাকাটি করলে বা ভাগ করলে। তো এখন তাহলে x সমান কি হবে, 64-র ঘনমূল হচ্ছে 4। তাহলে লিখবো অতএব বাক্সটির দৈর্ঘ্য সমান, দেখো ওখানে ছিল 3x, তাহলে 3 গুণ 4 তাহলে 12 সেন্টিমিটার, প্রস্থ সমান
2 গুণ 4 তার মানে 8 সেন্টিমিটার, আর উচ্চতা সমান 4 সেন্টিমিটার। তো আমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটিই পেয়ে গেছি। এখন সমগ্র তলের ক্ষেত্রফল লিখব। অতএব বাক্সটির 6টা তল আছে, তো বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি ছিল? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই যে তুমি যে ঘরে বসে রয়েছো তার মেঝের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এখানে দৈর্ঘ্য 12 ইন্টু 8 প্লাস, খেয়াল করো তোমার বাঁ হাতে আর ডান দিকে দুটো দেয়ালের ক্ষেত্রফল সেম, তাই বাইরে তো 2 লেখা আছে, তাহলে ডান হাতের যদি দেয়ালটার ক্ষেত্রফল লিখি এটা হবে প্রস্থ ইন্টু উচ্চতা। তো প্রস্থ কত? 8 ইন্টু 4। আর আরেকটা হচ্ছে তোমার সামনের দেয়াল যদি ভাবো তাহলে সেক্ষেত্রে হবে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, এত বর্গ সেমি। তো এইখানে থেকে তাহলে পাবে 8 12 96 প্লাস 32 প্লাস 48 বর্গ সেমি। তো 32 আর 48 যোগ করলে হবে 80, 80 আর এটা 6 9 8 17 এত বর্গ সেমি। তার মানে এইটা 2 দিয়ে গুণ করলে 2 5 352 বর্গ সেন্টিমিটার। এইটা হচ্ছে বাক্সটার সমগ্র তলের ক্ষেত্রফল। আশা করছি বুঝতে পেরেছ। এরপর একটি চা বাক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বলে দেয়া আছে। তো এটা কেন ভিতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলেছে নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ চা তো থাকবে বাক্সের ভিতরে, তাই বাইরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমার দরকার লাগবে না। তো আমাদের ভিতরে যে বাক্সটার মধ্যে যে চা আছে যে জায়গাটা তার আয়তন বের করতে হবে। আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো আমি সেটা একটু বের করে নেব। তো এখানে লিখি যে অতএব বাক্সটির ভিতরের আয়তন, ভিতরের আয়তন কি হবে? 7.5 গুণ 6 গুণ 5.4। আমি গুণ করব না, এত ঘন ডেসিমিটার। আচ্ছা, এইবার বলা হয়েছে, দেখো পড়ে দেখি, চা ভর্তি বাক্সের ওজন 52 কেজি 350 গ্রাম, কিন্তু খালি বাক্সের ওজন হচ্ছে এই যে 3.75 কেজি হলে তাহলে আমার চায়ের ওজন কি হবে? বিয়োগ করতে হবে। চা ভর্তি বাক্সের ওজন একটা আর খালি বাক্সের ওজন একটা, তাহলে বিয়োগ করলেই তো চায়ের ওজন পেয়ে যাবো। তাহলে লিখবো অতএব অ্যাকচুয়াল, আচ্ছা এক লাইন বেশি লিখবো কোন, অতএব চায়ের ওজন সমান, আচ্ছা এখানে অতএব না দিয়ে শুধু লেখো চায়ের ওজন সমান কত হবে? 52 কিগ্রা 350 গ্রাম। এর থেকে বাদ দেব কত? 3.75 কিগ্রা। এই দুটো যদি বিয়োগ করি, খেয়াল করো, আচ্ছা যেহেতু এটা দশমিকে আছে এটাও আমি দশমিকে আনতে পারি, তাহলে 52.350 এর থেকে বাদ যাবে 3.75। মনে করো এখানে রেজাল্টটা কিগ্রায় থাকলো, তাহলে বিয়োগটা করতে হবে। তোমরা দশমিকের বিয়োগ আগে করেছো, খেয়াল করো 0, এখানে 6 আর এখানে হবে 8 4, তাহলে 48 কেজি 600। ঠিক আছে, এটা হচ্ছে আমার চায়ের ওজন। এখন ওরা আমাদের কি বের করতে বলেছে? 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত। আমি যে একবারে লিখবো বলছিলাম, খেয়াল করো, তাহলে এই এত ঘন ডেসিমিটার চায়ের ওজন হচ্ছে এত কেজি। তাহলে এখানে লিখি যে, আচ্ছা এটা আমি গ্রামে বের করে নিচ্ছি, আমাদের গ্রামে বের করলেও হবে। তাহলে এখানে লিখছি 48 দশমিক, সরি দশমিক তুলে দিচ্ছি,
একে গ্রামে বের করতে গেলে আমার 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে এত আচ্ছা এত গ্রাম। তাহলে এখানে যে লিখবো যে 7.5 গুণ 6 গুণ 5.4 এত ঘন ডেসিমিটার চা এর ওজন হচ্ছে 48,600 গ্রাম। তাহলে আমার 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে? 48,600, একে ভাগ করতে হবে 7.5 গুণ 6 গুণ 5.4। তো তোমরা মনে করো দশমিক তুলে দিচ্ছ, দশমিক তুলে দিলে উপরে দুটো 10 গুণ হবে। এবার কাটাকাটি করছি, 6 দিয়ে কাটাকাটি করলে 6 8 48, 6 একে 6, 2 শূন্য। এবারে 9 দিয়ে কাটছি, 6 9 54, এটা হবে 9 9 81, তাহলে এটা হবে 900। আচ্ছা, আবার যদি আমি 6 দিয়ে কাটি, তাহলে 900কে যদি 6 দিয়ে কাটি তাহলে কত হবে না, 6 একে 6, 6 5 30, এই যে 150, তাহলে 150 হলো। এবার 75 দিয়ে যদি 150কে কাটাকাটি করি, 75 2 150, তাহলে উত্তরটা কত হলো? 10 10 100 গুণ 2 মানে 200 গ্রাম। তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন হচ্ছে 200 গ্রাম। এরপর 13 দাগে বলা হয়েছে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য x সেন্টিমিটার। যেহেতু বর্গাকার তাহলে তার সব দিকের দৈর্ঘ্য সমান x সেন্টিমিটার, আর বেধ হচ্ছে 1 মিলিমিটার। তো প্লেটটির ওজন বলে দেওয়া হয়েছে। তো এখানে আরো একটা কথা বলা আছে, যদি 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন এত গ্রাম হয় তাহলে x এর মান কত? তো আমি সবগুলো দেখতে পাচ্ছি সেন্টিমিটার বা ঘন সেন্টিমিটারে আছে, কিন্তু এটা মিলিমিটারে আছে, তাহলে একে আমার ফার্স্ট সেন্টিমিটারে করে নিতে হবে। তো এখানে লিখি যে পিতল পিতলের প্লেটটির বেধ 1 মিলিমিটার। এই মিলিমিটার থেকে আমার কিসে যেতে হবে? সেন্টিমিটারে, তার মানে 0.1 সেন্টিমিটার। ডেসি সেন্টি মিলি, তাই আমি 10 দিয়ে ভাগ করে দিয়েছি। তাই লিখবো অতএব পিতলের প্লেটটির আয়তন। আয়তন কি হবে? আমরা জানি আমাদের ঘনকের ক্ষেত্রে এটা ঘনক আকার, যেহেতু সরি এটা ঘনক আকার না, এটা হচ্ছে তোমার, আমি তোমাকে একটুখানি দেখিয়ে দিই। মনে করো এরকম আমার ছবিটা মনে হয় একটু ভুল হয়ে গেল। নিচের ভূমিটা হচ্ছে বর্গাকার, এবার এর উপরে তোমার 1 মিলিমিটার উঁচু আছে, এর উপরে হচ্ছে তোমার 1 মিলিমিটার, এরকম ছবিটা, এটা না, তাহলে এরকম ছবিটা। তাহলে তোমার এর উপরে হচ্ছে 1 মিলিমিটার বেধ। তো আমার আয়তন কি হবে? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। আমি আরো একবার বলে নিই, আমাদের আয়তন আমরা সূত্র শিখেছিলাম কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তা আয়তন হচ্ছে সমান ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তো এখানে ভূমির ক্ষেত্রফল কি হবে? যেহেতু দৈর্ঘ্য প্রস্থ x, তাহলে এটা হবে x স্কোয়ার ইন্টু উচ্চতা হচ্ছে 0.1 এত ঘন সেন্টিমিটার। তো এই যে আয়তনটা ওরা এখানে বলে দিয়েছে, দেখো যে 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন হচ্ছে 8.4 গ্রাম। তাহলে লিখি যে অতএব এত ঘন সেন্টিমিটার
পিতলের ওজন খেয়াল করো 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন হচ্ছে 8.4 গ্রাম। তাহলে এত ঘন সেন্টিমিটার পিতলের ওজন এর সঙ্গে জাস্ট 8.4 দিয়ে গুণ হবে এত গ্রাম। আশা করছি বুঝতে পেরেছো। না হলে তোমরা এরকম লিখবে 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন 8.4 গ্রাম, এত ঘন সেন্টিমিটার পিতলের ওজন, তারপর এটা দিয়ে গুণ করবে। তোমার যেভাবে সুবিধা হবে তুমি সেভাবে লিখবে। আচ্ছা, তাহলে এত গ্রাম। এবার খেয়াল করো যে প্লেটটির ওজন ওরা বলে দিয়েছে 4725 গ্রাম। তার মানে শর্তানুসারে এইটা সমান 4725। শর্তানুসারে x স্কোয়ার ইন্টু 0.1 ইন্টু 8.4 এটা সমান হচ্ছে 4725। এইটা সমাধান করলে আমরা x এর মান পেয়ে যাব। তো এইখানে থেকে x স্কোয়ার সমান 4725, নিচে আসবে এটা ইন্টু এটা, একটু কাটাকাটি করে নেবো, দশমিক তুলে দিলে উপরে দুটো 10 গুণ হয়ে যাবে। তো কাটাকাটি করতে হবে। মনে করো 3 দিয়ে কাটাকাটি করছি, না 3 দিয়ে তো যাচ্ছে না, একটু এগুলো কেটে ছোট করে দিচ্ছি। 2 5 10, এটা হচ্ছে 42, 2 5 10, এটা হচ্ছে 21। এবার 3 দিয়ে কাটাকাটি করছি, 3 7 21, 3 1 3, 3 5 15, 3 7 21, 3 5 15। এবার 7 দিয়ে কাটাকাটি যায় কি দেখি, 7 2 14, 1 17, 7 দিয়ে 14, 3 35, 7 5 35। তো এই পর্যন্ত এসছে। তার মানে এখান থেকে খেয়াল করো x সমান তাহলে হবে √225 ইন্টু 5 আমি গুণ করব না। 225 এর বর্গমূল হচ্ছে 15, আর দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে আসবে, তাহলে হবে 75। খেয়াল করো 70। তাহলে আমার জিজ্ঞেস করা হয়েছিল যে x এর মান কত হবে, x এর মান 75, আমাদের এটা হচ্ছে সেন্টিমিটারে এসছে। তো আমরা লিখব যে অতএব ওই যে আমাদের জিজ্ঞেস করা হয়েছিল যে ভূমির প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য হচ্ছে 75 সেন্টিমিটার, এটা নিজেরা লিখে নেবে, আমি আর লিখছি না। এরপর বলা আছে যে চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনাকার গর্ত খুঁড়ে, তোমরা নিশ্চয়ই দেখেছো যে কোনো একটা রাস্তায় মাটি ফেলা হচ্ছে, হয়তো রাস্তার পাশে মাঠ থেকে ছোট ছোট গর্ত বলতে ছোট ছোট চৌবাচ্চার মতো আর কি, আয়তঘনাকার গর্ত কেটে মাটি তোলা হচ্ছে। বলা হয়েছে যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ বলে দেওয়া আছে 14 মিটার আর 8 মিটার হয়, তাহলে গভীরতা জিজ্ঞেস করা হয়েছে রাস্তাটির। তাহলে এখানে লিখি প্রতিটি গর্তের গভীরতা মনে করো x মিটার, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে লিখি অতএব প্রতিটি গর্তের আয়তন মানে যে মাটিটা তোলা হচ্ছে তার আয়তন, সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা এত ঘন মিটার। এখানে গর্ত আছে কটা, 30টা, তাহলে লিখি 30টি গর্তের আয়তন, তাহলে 30 দিয়ে জাস্ট গুণ হয়ে যাবে। খেয়াল করো এইটাই মানে হচ্ছে আমার 25-20 ঘনমিটার মাটি। তাহলে আমি লিখবো শর্তানুসারে 30 গুণ 14 গুণ 8 গুণ x, এটা সমান হচ্ছে 25-20। তো এইখানে তাহলে আমার এখান থেকে x এর মান বেরিয়ে আসবে 25-20, 30 14 গুণ 8। এটা কাটাকাটি করতে হবে। আমি মনে করো প্রথমে 10 দিয়ে কাটাকাটি করছি, তাহলে এটা হবে 252, আর এটা হচ্ছে 3 10 30। আচ্ছা 3 দিয়ে কাটাকাটি যাবে,
এটা হচ্ছে 3 8 24, 3 4 12। এবার মনে করো 4 দিয়ে কাটছি, 4 2 8, এটা হচ্ছে তোমার 21। এবারে আমি 7 দিয়ে কাটছি, 7 2 14, এটা 7 3 21। তাহলে পেলাম উপরে হচ্ছে আমার 3, নিচে 4। তো আমার গভীরতা জিজ্ঞেস করা হয়েছিল, আমি পেয়েছি 3/4 মিটার। তাহলে আমি লিখব অতএব প্রতিটি গর্তের গভীরতা 3/4 মিটার, বা খেয়াল করো আমার হচ্ছে এটা দেখতে কিরকম একটু বাজে লাগছে, তাই আমি একে ডেসিমিটারে যদি করে দিতে চাই, বা মিটার ডেসি সেন্টিমিটারে যদি যেতে চাই, তাহলে একে আমার গুণ করতে হবে 100 দিয়ে, বা ডেসিমিটারে করতে চাইলে 10 দিয়ে গুণ করতে হবে, তাও ভগ্নাংশ থেকে যাবে। তাই আমি একে সেন্টিমিটারে করে দিচ্ছি, তাহলে 100 দিয়ে গুণ হবে মিটার ডেসি সেন্টি। তাহলে 4 দিয়ে কাটাকাটি করলে এটা হবে 25, তার মানে 75 সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটা গর্তের গভীরতা হচ্ছে 75 সেন্টিমিটার। এরপর আমি এই প্রশ্নটা বলে আজকে শেষ করব, বাকিটা পরের দিন বলবো। তো বলা হচ্ছে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নেওয়া হয়েছে। চৌবাচ্চাটির 1/3 অংশ তুলে নেওয়ার পরেও জলপূর্ণ থাকে। তো আচ্ছা, আমি যেটুকু পড়েছি সেটুকু লিখছি, যে মনে করি, খেয়াল করো এখানে চৌবাচ্চাটা কতটা আমি জানি না, মনে করি চৌবাচ্চাটি, সম্পূর্ণ চৌবাচ্চাটি লিখলে ভালো হতো, 1 অংশ। মনে করি এখানে লিখবো সম্পূর্ণ, আমি এই কথাটা একটু উপরে লিখে দিচ্ছি ছোট করে, মনে করি সম্পূর্ণ চৌবাচ্চাটি 1 অংশ। তো তার থেকে 64 বালতি জল তুলে নিয়েছি, নেয়ার পরেও 1/3 অংশ জল পূর্ণ থাকে। তাহলে লিখবো অতএব 64 বালতি জল সমান, খেয়াল করো 1/3 অংশ জলপূর্ণ থাকছে, তার মানে 1/3 এর থেকে বাদ দাও, তাহলে তুলে নিয়েছি কতটা, 2/3 অংশ। তাহলে 64 বালতি জল সমান 2/3 অংশ। এই পর্যন্ত আমি যেতে পারলাম। এইবার বলছে চৌবাচ্চাটির প্রতিটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার। তাহলে আমি এইখান থেকে চৌবাচ্চাটা আয়তন পেয়ে যাব। তাহলে এখানে লিখব যে চৌবাচ্চাটির প্রতিটি ধারের দৈর্ঘ্য তোমার হচ্ছে 1.2 মিটার। আমি এটাকে ডেসিমিটারে করতে চাইছি, তাহলে 12 ডেসিমিটার হবে, মানে 10 দিয়ে গুণ করতে হবে অ্যাকচুয়ালি, তাহলে 12 ডেসিমিটার। তাহলে লিখবো অতএব চৌবাচ্চাটির আয়তন কত হবে, আমাদের 12 কিউব। 12 কিউব তোমরা করে দেখবে, 3টে 12 গুণ করে দেখবে, সম্ভবত 1728 ঘন ডেসিমিটার। আমি একটুখানি দেখে নিচ্ছি যে ঠিক বললাম কিনা। আচ্ছা, তাহলে আমাদের 1728 ঘন ডেসিমিটার, এটা হচ্ছে তার আয়তন। এবার খেয়াল করো 64 বালতি জল মানে হচ্ছে 2/3 অংশ। তাহলে আমি এখানে থেকে লিখতে পারি যে অতএব 64 বালতি জল সমান 2/3 ইন্টু 1728 ঘন ডেসিমিটার। খেয়াল করো আমার তো 2/3 অংশ, এই আয়তনটা 2/3 অংশ, তাই 2/3 দিয়ে গুণ করছি। এবার কাটাকাটি করছি, 3 5 15, 3 7 21, 3 6 18, তাহলে এটা কত হবে, 2 6 12, 2 হাতে 1, 14 1 15, 5 হাতে 1, 2 5 10 1 1152 ঘন ডেসিমিটার। এবার তুমি একটু খেয়াল করো তোমাকে কি বের করতে বলা হয়েছে, তোমাকে বের করতে বলা হয়েছে এক বালতিতে কত লিটার জল ধরে। তাহলে আমি কি পেলাম, আমি পেলাম
যে 64 বালতি জল সমান এত ঘন ডেসিমিটার। আমি এখান থেকে 1 বালতি জল সমান লিখতেই পারি 1152/64 ঘন ডেসিমিটার। একটু কাটাকাটি করতে হবে। তো 4 ষোলো 64, এটা যদি 4 দিয়ে কাটি 4 2 8, 4 8 32, 4 8 32, আবার 4 দিয়ে কাটছি, তাহলে এটা হবে 4 7 28, 4 2 8, আবার 4 দিয়ে কাটছি, 4 8 72। তাহলে আমি পেলাম 1 বালতি জল সমান 18 ঘন ডেসিমিটার। এইবার একটা কথা বলবো, আমার এই অঙ্কে আমার এখানে দেয়া নেই, কিন্তু অ্যাকচুয়াল এখানে দেয়া থাকা উচিত যে 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। যদি না দেয়া থাকে তোমার এটা মনে রাখতে হবে 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। এটা তোমার এখানে ব্যবহার করতে হবে, সমান 18 লিটার। তুমি এখানে লিখবে যেহেতু 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার, তাহলে এখানে লিখবে অতএব প্রতিটি বালতিতে 18 লিটার জল ধরে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানাও।